আসসালামু আলাইকুম। ফারজানা ইয়াসমিন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশ্বস্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঢাকা সফররত ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাতে প্রধান উপদেষ্টা কথা বলেন। গত 3টি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি এবং বিগত সময় একটি ভুয়া সংসদ, এমপি ও স্পিকার ছিল উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, সারা দেশের মানুষ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে। এ সময় ব্রিটিশ এমপি রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। প্রধান উপদেষ্টা জানান, আগামী জাতীয় নির্বাচনের সম্ভাব্য দুটি সময়সীমা রয়েছে, 2025 সালের ডিসেম্বর অথবা 2026 সালের মাঝামাঝি। তবে জনগণ কতটুকু সংস্কার চায় তার উপর নির্ভর করছে নির্বাচনের তারিখ। রূপা হক আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আবারও বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছেন। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র বাস্তবায়নে 6 দিনের জনসংযোগ কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার দুপুরে রাজধানীর বাংলা মোটরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। ঘোষণাপত্রের ব্যাপারে রাজনৈতিক দলগুলো ও মানুষের মতামত জানতে সরকারের পদক্ষেপ এখনও দৃশ্যমান নয় বলে মন্তব্য করেছেন তারা। মেজবাহ হাসানের রিপোর্ট। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈর শাসনের অবসানের পর প্রত্যাশা ছিল একটি ঘোষণাপত্র প্রকাশের, কিন্তু 4 মাস পরও সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় 2024-এর 31শে ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে ঘোষণাপত্র প্রকাশের কথা জানান গণ অভ্যুত্থানের যোদ্ধারা। কিন্তু শেষ পর্যন্ত সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশের কথা জানানো হলে রোড ফর ইউনিটি কর্মসূচির মাধ্যমে সরকারকে 15 দিনের আলটিমেটাম দেওয়া হয়। বিন্দুমাত্র বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করে তাকে সমূলে উৎপাদিত করতে হবে। এরপর 4 দিন পার হলেও সরকারের কার্যকরী উদ্যোগ নেই বলে মনে করেন ছাত্র নেতারা। সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচির ঘোষণা দেন তারা। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে, সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে, সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে, আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই। তাই আমাদের আহ্বান থাকবে এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি সরকারকে তৎপর হওয়ার জন্য। এ সময় জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারকে আরও কার্যকরী উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা। বলেন, সরকার মতামত জানতে চাইলে ছাত্ররা সহায়তা করবে। ঘোষণাপত্রের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেই বিষয়ে বাংলাদেশের সকলকে একসাথে সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এবং বিভিন্ন রাজনৈতিক দল যারা রয়েছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি, জনগণের প্রয়োজনে যেভাবে আপনারা 5 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ঝাঁপিয়ে পড়েছিলেন, রাজপথে শহীদ হয়েছেন, আগামীতে বাংলাদেশে যে কোনো প্রয়োজনে আপনাদেরকে ঐক্যের জায়গাটা থেকে ত্যাগ তিতিক্ষার আপনাকে দেওয়ার জন্য, জনগণের কাছে দায়বদ্ধ হওয়ার জন্য আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আপনাদের আহ্বান জানাচ্ছি। আলটিমেটাম না মানলে নতুন করে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন গণ অভ্যুত্থানের নেতারা। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। মূল্য সংযোজন কর বা ভ্যাটের আওতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কম ভ্যাট রয়েছে এমন অন্তত 43 ধরনের পণ্য ও সেবার উপরে 15% ভ্যাট আরোপের প্রস্তাব করেছে সংস্থাটি। উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ভ্যাট বাড়ালে সাধারণ ভোক্তার উপর নতুন করে বাড়তি চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অন্যদিকে আলোচনা ছাড়া একতরফা এমন সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, এতে মানুষের ক্রয় ক্ষমতা কমবে, নতুন করে সংকটে পড়বে ব্যবসা বাণিজ্য। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজস্ব আদায়ে আইএমএফের শর্ত পূরণ করতে গিয়ে হঠাৎ ভ্যাট ও সম্পূরক শুল্ক সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্য ও সেবায় কর বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাড়তি করের তালিকায় রয়েছে
পোশাক, হোটেল, রেস্তোরাঁ, ওষুধ ও বিমানের টিকিট সহ ৪৩ ধরনের পণ্য ও সেবা। অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্ত চলমান উচ্চ মূল্যস্ফীতিকে আরও উস্কে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যদিও অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলছেন, কর বাড়লেও জিনিসপত্রের দামে প্রভাব পড়বে না। জিনিসপত্রের দামের উপরে তেমন প্রভাব পড়বে না, কারণ আমি বলি অত্যাবশ্যক জিনিসপত্র আমরা সব এসে জিরো করে দিয়েছি। আপনি ছাড়টা দেখবেন কি দিয়েছে আমরা, অত সেটার দিকে আপনি নজর দেন। দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনে যখন হাঁসফাঁস অবস্থা, তখন ভ্যাট বাড়ানোর সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া ভোক্তাদের। একটা পানির বোতল আমি দিচ্ছি মনে করেন 1 টাকা ট্যাক্স, যার মাসে 10 লক্ষ টাকা ইনকাম সেও কিন্তু 1 টাকা ট্যাক্স দিচ্ছে, তাহলে এটা তো বৈষম্য তৈরি হইল। এই জন্য এই করটা খুব নমিনাল রাখা উচিত। দ্রব্যমূল্যের বাজার এমনি ঊর্ধ্বগতি, তার মধ্যে আরও যদি ভ্যাট ধরা হয় তাহলে এটা সবার জন্য আসলে কষ্টকর হবে। উচ্চ মূল্যস্ফীতির এই সময়ে নতুন করে কর আরোপ ভোক্তার উপর চাপ আরও বাড়বে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একটা হতে পারত যে রাজস্ব আদায়টা এরকম ভ্যাট বা যেগুলো ইনডিরেক্ট ট্যাক্স আছে, পরোক্ষ কর, সেগুলোর উপরে না করে যদি আমরা ইনকাম ট্যাক্সেশনের মাধ্যমে যদি করতে পারতাম, তাহলে হয়তো জিনিসটা একটু ফেয়ার হতো। এই জন্যে আমি মনে করি যে শর্ট টু মিডিয়াম টার্মে ইনকাম ট্যাক্সেশনের নেটটাকে বাড়িয়ে হয়তো খুব বেশি আমাদের এই সরকারের রাজস্ব বাড়ানোর সুযোগটা কম। কোনো প্রকার আলোচনা ছাড়াই এমন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে এর প্রতিবাদে ব্যবসায়ী ঐক্যের ডাক দেওয়ার কথা বলেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। আপনি এত বড় একটা ডিসিশন, ভেরি শেম, যা আমাদের সাথে বসার প্রয়োজন মনে করে নাই। আমরা মনে করি বড় একটা ষড়যন্ত্র চলছে, এই ছোট উদ্যোক্তাদের ধ্বংস করে দিয়ে সব কর্পোরেটদের হাতে তুলে দেওয়া একটা বোধহয় পরিকল্পনা চলছে। যদি জনগণের ক্রয় ক্ষমতা না থাকে তাহলে আমার সেল কমে যাবে, সেল কমে যাবে, যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ইনভেস্টমেন্ট, এই যে আমাদের কমপ্লায়েন্স, সব কিছু মিলে আসলে এটা তো হইতে পারে না। আমরা বসতেছি, ইমিডিয়েটলি 2-1 দিনের মধ্যে আমরা ডিসিশন নিব। আমরা হয়তো সারা বাংলাদেশে ধর্মঘটে যাব হয়তো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন করে সরকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে বলে মনে করেন জ্যেষ্ঠ আইনজীবী, রাজনীতিবিদ ও প্রযুক্তিবিদরা। ধারাগুলোতে অস্পষ্টতা, অংশীজনের সঙ্গে আলাপ না করে ডাটা সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা সহ সবকিছু একসঙ্গে অধ্যাদেশে অন্তর্ভুক্তি, এটিকে ঔপনিবেশিক আমলের আইনে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন তারা। শনিবার সকালে রাজধানীর বাংলা মোটরে ভয়েস অব রিফর্মের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় এমন বক্তব্য উঠে আসে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া নিয়ে ব্যাপক সমালোচনা করেছেন আইনজীবী, আইন বিশেষজ্ঞ এবং এই আইনে ভুক্তভোগীরা। বাতিল হওয়া ডিজিটাল সিকিউরিটি আইনের বেশিরভাগ বিষয় ভাষাগত পরিবর্তনের মাধ্যমে নতুন অধ্যাদেশে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে মনে করেন বক্তারা। ব্যাখ্যার মধ্যে সাইবার বুলিং বলতে কি বোঝাবে সেটা ব্যাখ্যা দিলেন, ব্যাখ্যা দিয়ে তো আর আপনি অফেন্সকে ডিল করতে পারবেন না। জামিনযোগ্য ঘটনা ঘটলেও একটি লাইন জুড়ে দিয়ে হচ্ছে অজামিনযোগ্য একটি ধারা যুক্ত করা হয় যাতে জামিনটা না হয়। ডিজিটাল সিকিউরিটি একটা একই পারপাস সার্ভ করেছে। কমিশনগুলোর বিভিন্ন সদস্যের সাথে আমাদের বিভিন্ন জায়গায় দেখা হয় যে ভাই আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকেন না কেন মতামতের জন্য, বলে যে আমাদেরকে বলে দিয়েছে যে আপনাদের মতামত আমরা আসলে নিব না, ওটা চিফ অ্যাডভাইজার নেবে। তো এখন আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এটা বাস্তবায়ন কি আপনারা করবেন? কে করবে? সাইবার বুলিং, ধর্মীয় বিশ্বাস, নারী ও শিশুদের জন্য তৈরি করা 8, 25, 26 ধারাগুলো অস্পষ্টতা আছে এবং নিরপরাধ মানুষ হয়রানির শিকার হতে পারে বলে মনে করেন তারা। বড় প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান কি এটা নিয়ে। তারা কি রক্ষা কবচগুলো চান? তারা কি চান যে মানবাধিকার সুরক্ষা করা হোক, এরকম করে মানুষজনকে রাতারাতি তুলে না নেওয়া হোক? আই থিঙ্ক আমার পরে দিদার বললে উনি সবচেয়ে স্পষ্টভাবে বলতে পারবেন যে এটাতে কেন অন্তর্বর্তীকালীনের সরকারের অবস্থান আমাদের কাছে পরিষ্কার করা উচিত। বক্তাদের অনেকে বলেন এনটিএমসিকে আড়িপাতা ও পুলিশকে ব্যাপক হয়রানির ক্ষমতাও এতে আছে, উপেক্ষিত আন্তর্জাতিক রীতিনীতি। আমরা তো আশা করবই যে আমরা এই নতুন সরকারে যেই আইনগুলি আনি সেগুলি ওই একই সমালোচনায় পড়বে না। Protects human beings, it does not protect religions. সেই জন্য blasphemy is not protected under international human rights law. আপনারা accountability কথা বলছেন, accountable to what? The government has to be accountable to the constitution and to the international treaties that it has signed.
ডিজিটাল সিকিউরিটি আইনে এর আগের 4000-এর বেশি মামলার আসামির বিষয়ে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগীদের কেউ কেউ। আমাদের এটা আগে বলা হয়নি, বলা উচিত। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগ দেশের প্রত্যেকটির সেক্টর ধ্বংস করে দিয়েছে, তাই আগামী সোনার বাংলা গড়তে হলে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। শনিবার বিকেলে ঠাকুরগাঁও পাবলিক ক্লাব মাঠে জেলা ছাত্রদল আয়োজিত ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকার জন্য শেখ হাসিনা সরকার হাজারো মানুষকে হত্যা করেছে, অবশেষে দেশ ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছে। তিনি বলেন, বৈষম্য দূর করে এখন জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে, ফলে এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রয়োজন জাতীয় ঐক্যের। এই দেশকে দুর্নীতি মুক্ত করতে চাইবে, আমরা গণতন্ত্রকে এখানে রক্ষা করতে চাইবে, আমরা মানুষের কথা বলার অধিকারকে রক্ষা করতে চাইবে, আমরা এখানে সংবাদপত্রের স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখবো। এই বিষয়গুলোকে সামনে রেখে আমাদের এগিয়ে হবে। আজকে অনেক ষড়যন্ত্র শুরু হয়েছে, চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তে চাচ্ছি আমরা কেউ মাথা হাত করবো। সেই দুর্নীতিকে দূর করে, বৈষম্যকে দূর করে জনগণের একটা সরকার যেন প্রতিষ্ঠা করতে পারি, পার্লামেন্ট করতে পারি, জনগণ যেন ভোট দিতে পারে তার ব্যবস্থা করতে পারি, সেই লক্ষ্যে আমাদেরকে এগিয়ে দিতে হবে। ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে ১.৫ দশকে স্বৈরাচারী শাসকের পতন হয়েছে উল্লেখ করে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, ছাত্রটাই পারে দেশকে সামনে এগিয়ে নিতে। শনিবার দুপুরে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার আজিজিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ABM ওবায়দুল ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। মঈন খান বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তরুণদের যোগ্য করে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের প্রিয় সন্তান, তিনি নতুন করে গড়ে তুলছেন এই দেশ সেবা করার জন্য। ছাত্র জনতার বিপ্লবের কারণে এদেশের দীর্ঘ ১.৫ দশকের স্বৈরাচারী শাসন তার পতন হয়েছে এবং যারা স্বৈর শাসক তারা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তারা কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, এই বিষয়গুলি কিন্তু আমাদের উপলব্ধি করতে হবে এবং তা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা সরকার ও তার আত্মীয় স্বজন মিলে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। মানবিক দেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। শনিবার সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। আমির বলেন, দেশের আপামর জনগণের জনপ্রিয় ইসলামী ব্যাংক ধ্বংস করেছে শেখ হাসিনা পরিবার। ডাকাত এস আলমকে লেলিয়ে দিয়ে পরিবার মিলে টাকা লোপাট করেছে। বিভিন্ন প্রকল্প থেকে নিজ দলের ঠিকাদার নিয়োগ করে দেশের টাকা লুট করেছে হাসিনা পরিবার। এ সময় দুর্নীতির দায়ে শেখ হাসিনার বোনের মেয়ের বিরুদ্ধে লন্ডনে দুর্নীতি দমন কমিশন জিজ্ঞাসাবাদ করছে বলেও জানান তিনি। যারা দেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে নিজেদের গৌরসী তালুক মনে করতেন, দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। এইভাবে যেখানেই মেগা উন্নয়নের কথা বলা হয়েছে সেখানেই মেগা ডাকাতি করা হয়েছে। দেশের টাকা দিয়ে যারা বিদেশে বেগমপাড়া গঠন করেছেন তারাই এই টাকা চুরি করেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত চাঁদাবাজির 4টি মামলা বাতিল করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে শনিবার লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ। এই আবেদনের শুনানির জন্য আপিল বিভাগের আজকের কার্যতালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের 4 বিচারপতির বেঞ্চে আবেদনগুলোর উপর শুনানি হবে। আবেদনে রাষ্ট্রপক্ষ বলেছে, মামলা বাতিল করে হাইকোর্ট যে রায় দিয়েছে তা সঠিক হয়নি। গত 23 অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত 4টি মামলা বাতিল করে রায় দেন। এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। 2007 সালে রাজধানীর 4টি থানায় চাঁদাবাজির অভিযোগে তারেক রহমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পরও সড়কে নৈরাজ্য চাঁদাবাজি কমেনি, বেড়েছে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা। 2024 সালে দুর্ঘটনার সংখ্যা বেড়েছে 1.5%-এরও বেশি। দুর্ঘটনায় এক বছরে প্রাণ ঝরেছে 8,500-এরও বেশি যাত্রীর। এমন তথ্য উঠে এসেছে যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে। শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বার্ষিক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান সমিতির মহাসচিব মোজাম্মেল হক। বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনার প্রকৃত চিত্র দেখানো হয়নি অভিযোগ করে তিনি বলেন, দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হতো সরকারের পক্ষ থেকে। 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 8,543 জন, যা আগের বছরের চেয়ে 7.5%-এরও বেশি। এসব দুর্ঘটনায় 12,608 জন আহত হয়েছেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। পরিবর্তন আসেনি, চাঁদাবাজির কেবল হাত বদল হয়েছে। ফিটনেসবিহীন যানবাহন এখনো সড়কে চলছে, আইনের অপপ্রয়োগ চলছে, বিআরটিএ রাজস্ব আদায়ে ব্যস্ত, ট্রাফিক বিভাগ জরিমানা আদায়ের প্রতিযোগিতায় লিপ্ত। দুর্ঘটনায় সংঘটিত হওয়ার যাবতীয় উপাদান সড়কে বিছিয়ে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে কেবলমাত্র সভা সমাবেশ আর বক্তৃতা বিবৃতি, পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব নয়। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।